এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৯৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ৯.৩-এ বলা হয়েছে লাভ ও ক্ষতি। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়। আচ্ছা, বলা হয়েছে যে কোনো ব্যবসায় যখন আমরা কোনো কিছু ক্রয় করি এবং বিক্রয় করি তখন কিন্তু সাধারণত আমাদের সেখান থেকে লাভ হয় বা ক্ষতি হয়, যে কোনো একটা হয়, তাই না? হয় লাভ হয়, না হয় ক্ষতি হয়। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি তখন এখানে কিন্তু দুটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? প্রথম পয়েন্টে বলা হয়েছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, এবং দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে আমাদেরকে বলা হয়েছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। আচ্ছা, এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, এগুলোর অর্থ যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, দেখো এই যে ক্রয় মূল্য বলা হয়েছে, ক্রয় মূল্য মানে কি? ধরো যে কোনো একটি পণ্য আমরা একজনের কাছ থেকে কিনলাম, তাহলে তার কাছ থেকে আমরা যে দামে কিনলাম সেই দামকে কিন্তু বলা হয় ক্রয় মূল্য, অর্থাৎ যে দামে আমরা ক্রয় করলাম সেই দামকেই কিন্তু বলা হয় ক্রয় মূল্য। আবার সেই জিনিসটা আমরা কি করলাম, ধরো আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, তাহলে যে দামে আমরা বিক্রি করলাম সেই বিক্রি করা মূল্যকে বলা হয় হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে যে দাম দিয়ে আমরা কিনলাম সেটিকে বলা হয় ক্রয় মূল্য, এবং যে দামে বিক্রি করলাম সেটিকে বলা হয় বিক্রয় মূল্য, তাই না? আচ্ছা, তাহলে এই যে লাভ এবং ক্ষতির হিসাব, এই হিসাবটি যদি আমরা আরেকটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি এই একটি মানুষ এবং এই যে আরও একটি আলাদা মানুষ। ঠিক আছে? এখন এই মানুষটি অর্থাৎ এই লোকটি সে কী করলো, একটি পেন্সিল ৫ টাকা দিয়ে কিনলো। সে যে কোনো জায়গা থেকে এই পেন্সিলটি ৫ টাকা দিয়ে কিনলো। তাহলে এই ৫ টাকাকে আমরা কি বলতে পারি? যেহেতু ৫ টাকা দিয়ে সে কিনলো, যার কারণে এই ৫ টাকাকে আমরা বলতে পারি ক্রয় মূল্য। তার ক্রয় মূল্য হচ্ছে ৫ টাকা। এখন ৫ টাকা দিয়ে কিনে সে কী করলো, এই একই পেন্সিলটি এই লোকের কাছে ৬০ টাকা দিয়ে বিক্রি করে দিল। ঠিক আছে? তাহলে যেহেতু ৬০ টাকা দিয়ে বিক্রি করলো, আমরা জানি যে টাকায় বিক্রি করা হয় সেটিকে বলা হয় বিক্রয় মূল্য। তার মানে এই ৭কে কিন্তু আমরা বলতে পারি বিক্রয় মূল্য, তাই না? তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে ৫ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে ৬০ টাকা। তার মানে সে ৫ টাকা দিয়ে কিনলো এবং ৬০ টাকা দিয়ে বিক্রি করলো। যখন সে ৬০ টাকা দিয়ে বিক্রি করলো তখন কি তার লাভ হলো নাকি ক্ষতি হলো? দেখো আবারও যদি আমরা বোঝার চেষ্টা করি, সে কিনলো হচ্ছে ৫ টাকা দিয়ে, মাত্র ৫ টাকা দিয়ে কিনলো, তাই না? এবং সে একই পেন্সিলটি বিক্রি করলো কত টাকায়? বিক্রি করে দিল ৬০ টাকায়। তার মানে ৫-এর চাইতে কিন্তু বেশি টাকায় সে আরও বিক্রি করলো, তাই না? যখন বেশি টাকায় বিক্রি করলো তখন কিন্তু নিশ্চয়ই তার লাভ হলো, তাই না? তাহলে এটি দ্বারা আমরা কি বুঝি? আমরা বুঝি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন সেটিকে বলা হয় কি? সেটিকে বলা হয় লাভ। তার মানে আমরা আবারও যদি বোঝার চেষ্টা করি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে আমাদের কি হয়? আমাদের কিন্তু এই ক্ষেত্রে হয় লাভ। আমরা সমান দিয়ে লিখতে পারি লাভ। আচ্ছা, এবারে দেখো আমরা যদি নিচের এই চিত্রটি লক্ষ্য করি, দেখো এই ব্যক্তি সে এবারে একটি কলম কিনলো। এখন সেই কলমটিকে কিনলো কত টাকা দিয়ে? সে কিনলো হচ্ছে ধরো ১৫ টাকা দিয়ে। আমরা ধরে নিচ্ছি সে এই কলমটি কিনলো ১৫ টাকা দিয়ে। এখন এই কলমটি সে কী করলো, সে কয়টা দিন পরে এই লোকের কাছে আবারও বিক্রি করলো। এখন সে কিনেছে কয় টাকা দিয়ে? ১৫ টাকা দিয়ে, এবং বিক্রি করলো এবারে ১০ টাকা দিয়ে। কত টাকা দিয়ে? ১০ টাকা দিয়ে। এই লোকটির কাছে যখন বললো যে আমার কলমের দাম ১৫ টাকা, তুমি কি আমাকে ১৫ টাকা দিবে? তখন সে কি বললো? সে বললো যে না, আমি ১৫ টাকা তোমাকে দিতে পারবো না, আমি তোমাকে ১০ টাকা দেব। ঠিক আছে? তখন সে কি করলো? সে কোনো উপায় না পেয়ে ১০ টাকায় বিক্রি করে দিল। এখন দেখো এই যে ১৫ টাকায় সে কিনেছিল, এই ১৫কে আমরা কি বলতে পারি? এটিকে কিন্তু আমরা বলতে পারি ক্রয় মূল্য, তাই না? কারণ আমরা জানি যে টাকা দিয়ে কেনা হয় সেটিকে বলা হয় ক্রয় মূল্য, এবং যেহেতু সে ১০ টাকায় এটিকে বিক্রি করেছিল যার কারণে এই ১০কে আমরা কি বলতে পারি? ১০কে কিন্তু বলতে পারি বিক্রয় মূল্য, তাই না? আচ্ছা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তার ১৫ টাকা এবং বিক্রয় মূল্য ১০ টাকা। তাহলে এবারে দেখো সে ১৫ টাকা দিয়ে কিনে যদি ১০ টাকায় বিক্রি করে দেয়, মাত্র ১০ টাকায় কিন্তু বিক্রি করেছে, তাহলে কি তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই কিন্তু ক্ষতি হয়েছে, তাই না? কারণ সে কিনেছিল বেশি দাম দিয়ে, ১৫ টাকা দিয়ে কিনেছিল, কিন্তু বিক্রি করেছে কম দাম দিয়ে, ১৫ চাইতেও কিন্তু কম দাম দিয়ে বিক্রি করেছে, যার কারণে কিন্তু তার ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কীভাবে করে বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তখন আমরা এটিকে বলতে পারি হচ্ছে কি? তখন কিন্তু আমরা এটিকে বলতে পারি
ক্ষতি, তাই না? তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে আমাদের কি হয়? আমাদের হয় কিন্তু ক্ষতি। আমরা লিখে দিলাম সমান ক্ষতি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের হবে লাভ, এবং ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় মানে ছোট হয় তখন কিন্তু হবে ক্ষতি, তাই না? মানে লস হবে আমাদের ব্যবসায়, তাই না? আচ্ছা, আশা করি এতটুকু তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে শতকরা লাভ বা লাভের পার্সেন্ট বা শতকরা ক্ষতি। এই ক্ষতিকে আমরা বলতে পারি ক্ষতির পার্সেন্ট। সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, অর্থাৎ শতকরা কত টাকা লাভ হলো বা শতকরা কত টাকা ক্ষতি হলো এই বিষয়টি কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। ক্রয় মূল্য মানে কি? যে টাকা দিয়ে আমরা কিনলাম, একটি পণ্য আমরা যে টাকা দিয়ে কিনে থাকি মানে ক্রয় করে থাকি সেটিকেই কিন্তু বলা হয় ক্রয় মূল্য, তাই না? তাহলে যে কোনো শতকরা, অর্থাৎ শতকরা আমাদের কত টাকা লাভ হলো বা শতকরা কত টাকা ক্ষতি হলো এই বিষয়টি কিন্তু ক্রয় মূল্যের উপর হিসেব করা হয়। আচ্ছা, এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এই বক্সের মধ্যে আমাদেরকে বলা হয়েছে উদাহরণ, অর্থাৎ আমরা এই পর্যন্ত যা শিখলাম এটিকে একটি উদাহরণের মাধ্যমে এবার আমরা বোঝার চেষ্টা করব। দেখো উদাহরণ 1-এ বলা হয়েছে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি কলম আমরা কি করলাম? 50 টাকায় ক্রয় করলাম। ক্রয় মানে কি? ক্রয় মানে কিন্তু কিনলাম, তাই না? অর্থাৎ আমরা 50 টাকা দিয়ে কিনলাম এবং 56 টাকায় বিক্রয় করলাম, তাই না? বিক্রয় মানে কি? আমরা 56 টাকায় বিক্রি করে দিলাম এটিকে। 50 টাকা দিয়ে কিনলাম এবং 56 টাকায় বিক্রি করলাম, তার মানে কিন্তু আমাদের অবশ্যই লাভ হয়েছে এখানে, তাই না? আচ্ছা, এখন বলা হয়েছে লাভ কত পার্সেন্ট হবে। এই দেখো এখানে কিন্তু আমরা একটি পার্সেন্টেজ চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই পার্সেন্ট দ্বারা কি বোঝানো হয়? পার্সেন্ট মানে কিন্তু 100 টাকায় কয় টাকা লাভ হবে। দেখো আমরা কিনলাম হচ্ছে 50 টাকা দিয়ে এবং বিক্রি করলাম 56 টাকা দিয়ে, তার মানে তো আমরা বুঝতেই পারি যে 50-এর চাইতে 56 হচ্ছে কত বড়? 6 বড়। তার মানে আমাদের কিন্তু 6 টাকা লাভ হয়েছে, তাই না? আমরা কিন্তু এইভাবে স্বাভাবিকভাবে দেখে বুঝতে পারি 6 টাকা লাভ হয়েছে। কিন্তু এই যে পার্সেন্ট চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু বলা হয়েছে কত পার্সেন্ট লাভ হয়েছে। যখন পার্সেন্ট বের করতে হবে তখন কিন্তু আমাদের বের করতে হবে যে 100 টাকায় কয় টাকা লাভ হয়। পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকার মধ্যে কয় টাকা লাভ হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো এই সমাধানও কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সমাধান 1, অর্থাৎ এই 1 নাম্বার প্রশ্নের সমাধান কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। আচ্ছা, দেখো আমরা প্রথমে বের করলাম কি লাভের পরিমাণ, মানে কয় টাকা আমাদের লাভ হয়। আমরা কিনেছিলাম কয় টাকা দিয়ে? আমরা কিন্তু একটি কলম কিনেছিলাম 50 টাকা দিয়ে, তাই না? এই দেখো এখানে বলা হয়েছে কি আমরা কিনেছিলাম 50 টাকা দিয়ে এবং বিক্রি করেছিলাম 56 টাকায়। তাহলে আমরা জানি যে যে কোনো বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু এই 56 থেকে এবারে 50কে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা পেয়ে যাব যে কয় টাকা আমাদের লাভ হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? আমরা লিখলাম লাভের পরিমাণ, যেহেতু 56 টাকায় বিক্রি করেছি যার কারণে প্রথমে লিখলাম আমরা 56 এবং এইখান থেকে আমরা বিয়োগ করে দিলাম কতকে? যেহেতু 50 টাকা আমরা কিনেছি এই জন্য 50কে কিন্তু আমরা বিয়োগ করে দিলাম। দেখো 56 থেকে 50 যখন বিয়োগ করলাম তখন আমরা পাচ্ছি 6 টাকা, তার মানে কিন্তু আমাদের লাভ হয়েছে 6 টাকা, তাই না? এই 50 টাকার কলমে কিন্তু আমাদের লাভ হয়েছে 6 টাকা। এখন আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে কি যে শতকরা কত লাভ হয়েছে, তাই না? আমাদের কিন্তু পার্সেন্ট বের করতে বলা হয়েছে। তাহলে পার্সেন্ট মানে কি? আমি তোমাদেরকে বলেছি পার্সেন্ট মানে 100 টাকায় কয় টাকা আমাদের লাভ হয়েছে, তাই না? আমাদের এই কলমে কিন্তু দেখো 50 টাকা দিয়ে কিনে আমাদের লাভ হয়েছে 6 টাকা। তাহলে 100 টাকার মধ্যে কয় টাকা লাভ হয়েছে এটি আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়, হ্যাঁ, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা এবার লিখলাম সুতরাং লাভের পার্সেন্ট হলো, আমরা এই যে দেখো একটি সূত্র কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? সূত্রটি হচ্ছে কি উপরে আমরা লিখব লাভ এবং নিচে লিখব হচ্ছে ক্রয় মূল্য, তাই না? আমাদের কিন্তু এই যে একটু আগে আমরা যখন একটু আগে দেখলাম এইখানে কিন্তু আমাদের বলা হয়েছে যে লাভের যে পার্সেন্ট এবং ক্ষতির যে পার্সেন্ট এটিকে সবসময় হিসাব করা হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর কিন্তু হিসাব করা হয়, তাই না? দেখো এই বিষয়টি কিন্তু আমরা এখন এই জায়গায় দেখতে পাচ্ছি। আমরা নিচে দেখতে পাচ্ছি হচ্ছে ক্রয় মূল্য এবং উপরে দেখতে পাচ্ছি লাভ।
তার মানে আমাদের ক্রয় মূল্য মানে কি, আমরা কয় টাকা দিয়ে কিনেছিলাম কলমটি, আমরা কিন্তু কিনেছিলাম 50 টাকা দিয়ে, তাই না? তাহলে এই ক্রয় মূল্যের জায়গায় আমরা লিখবো হচ্ছে 50 এবং লাভ হয়েছে কত টাকা আমাদের, এই দেখো আমরা তো একটু আগে বের করেছি, আমাদের লাভ হয়েছে 6 টাকা, এই লাভের জায়গাতে আমরা লিখে দেবো 6। তাহলে আমরা নিচে পাচ্ছি 50, উপরে পাচ্ছি 6 এবং এর সঙ্গে আমরা গুণ করে দেব 100, কারণ আমাদের বের করতে হবে যে 100 টাকার মধ্যে কয় টাকা লাভ হলো, তাই না? এটিই হচ্ছে পার্সেন্ট। আচ্ছা, তাহলে এর সঙ্গে আমরা গুণ করে দিলাম 100। এবারে দেখো এখানে কিন্তু আমরা নিচেও কিন্তু আমরা এটিকে নিচেও লিখেও সমাধান করতে পারি, আবার পাশে লিখেও এইভাবে করে সমাধান করতে পারি। আমরা এখানে আরও একটি সমান চিহ্ন দিলাম। এবারে এই দেখো এই ক্রয় মূল্য যেহেতু 50 টাকা, এই 50 টাকাকে কিন্তু আমরা এখানে লিখেছি এবং লাভ হয়েছিল আমাদের কয় টাকা, 6 টাকা, এই 6 টাকায় কিন্তু আমরা উপরে লিখে দিলাম, তাই না? এবং এর সঙ্গে আমরা গুণ করেছি কাকে, 100কে, এই জন্য আমরা গুণ দিয়ে লিখলাম 100। দেখো এই যে হচ্ছে আমাদের এই লাইনে এতটুকুর কাজ আমরা করলাম। এবার আমরা কি করব, এইখান থেকে কিন্তু আমরা কাটাকাটি করব, ঠিক আছে, মানে ভাগ করব। আচ্ছা, তার মানে আমরা জানি কাটাকাটির ক্ষেত্রে কিন্তু উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কাটতে হয়, তাই না? আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 100 রয়েছে, এই 100 কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা? এটি কিন্তু অবশ্যই উপরের সংখ্যা, ঠিক আছে? যখন এর উপরের নিচে কিছু না দেওয়া থাকবে তখন কিন্তু সেই সংখ্যাটিকে আমরা ধরে নেব সেটি উপরের সংখ্যা, এবং ওর নিচে কিন্তু মনে মনে একটি 1 রয়েছে, আমরা কিন্তু মনে মনে ওর নিচে একটি 1 ধরতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো মনে মনে ধরো আমরা এখানে একটি 1 ধরতে পারি। আচ্ছা, তার মানে 100 কিন্তু উপরের সংখ্যা। এখন উপরে এবং নিচে কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে। দেখো এই যে শূন্য রয়েছে, এই শূন্যের সঙ্গে যদি আমরা এই শূন্যকে কেটে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এইখানে রয়ে গেল আর 1 এবং 0, তাহলে 1 এবং 0 মিলে হয়ে গেল 10 এবং এইখানে রয়ে গেল 5। এখন এই 5-এর সঙ্গে যদি আমরা 10কে কাটি, দেখো 5 দ্বারা 10কে যদি আমরা কাটি তাহলে কয়বার কাটা যায়? আমরা জানি 5 2 × 10, আমরা পাই হচ্ছে 2বার কাটতে পারি। এখন দেখো নিচে কিন্তু আর কিছু নেই, তাই না? এখানে শুধুমাত্র 1 রয়েছে, তাই না? এবং উপরে রয়েছে 6 এবং গুণ 2, তাই না? এখন নিচে যেহেতু আর কিছুই নেই, যখন আমরা নিচে 1 পাবো তখন কিন্তু আমাদের আর কাটাকাটি করার কিছুই থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা উপরে পাচ্ছি 6 গুণ 2, এই 6 এবং 2কে যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 6 2 × 12। দেখো আমরা একটি সমান চিহ্ন দিয়ে আমরা এই পাশে কিন্তু লিখে দিলাম 12, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারি কি, এই 12 দ্বারা বুঝতে পারি হচ্ছে শতকরা 12 টাকা আমাদের লাভ হয়েছে। মানে আমরা এটিকে এইভাবে বলতে পারি যে আমাদের লাভের পরিমাণ হচ্ছে 12%। আমাদের যেহেতু পার্সেন্ট বের করতে বলা হয়েছে, তার মানে আমরা বুঝতে পারি 12%, অর্থাৎ লাভ 12%। এই দেখো এখানে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে কিন্তু আরও একটি উদাহরণ আমাদের দেওয়া রয়েছে, তাই না? এখানে 2 নম্বরে বলা হয়েছে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত % হবে? অর্থাৎ আমরা এবারে একটি খাতা কিনলাম, তাই না? খাতাটি কিনলাম হচ্ছে কত টাকায়? 15 টাকায় কিনলাম এবং এই খাতাটি আমরা বিক্রি করলাম কত টাকায়? 12 টাকায় বিক্রি করে দিলাম। তাহলে কি আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমরা কিন্তু কিনেছি 15 টাকায় এবং বিক্রি করেছি 12 টাকায়, মানে কম টাকায় বিক্রি করেছি, তাই না? তার মানে কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেল এখানে। এখন বলা হয়েছে যে ক্ষতি কত % হলো, অর্থাৎ এই যে পার্সেন্ট মানে কি, মানে প্রতি 100 টাকায় আমাদের কত টাকা ক্ষতি হলো, তাই না? তাহলে সাধারণভাবে 15 টাকা দিয়ে কিনে 12 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কয় টাকা ক্ষতি হয় সেটিকে যদি আমরা শুরুতে বের করে নিই। হ্যাঁ দেখো এই যে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু 2 নম্বর অঙ্কের সমাধান আমাদের দেখানো হয়েছে। আমরা লিখলাম ক্ষতির পরিমাণ, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে আমরা যদি সাধারণভাবে বের করি, আমরা কিনেছিলাম হচ্ছে কত টাকা দিয়ে? আমরা কিনেছিলাম কিন্তু 15 টাকা দিয়ে, তাই না? এবং বিক্রি করেছি 12 টাকা দিয়ে, যার কারণে 15 থেকে আমরা এই 12কে আমরা এবারে কী করলাম? বিয়োগ করে দিলাম, ঠিক আছে? আমরা কিন্তু সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, 15 থেকে 12কে বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে কত? 3 টাকা, মানে 3 টাকা কিন্তু আমাদের এই খাতায় ক্ষতি হয়েছে, তাই না? এই যে খাতাটি আমরা বিক্রয় করেছি এখানে কিন্তু আমাদের 3 টাকা ক্ষতি হয়েছে। এখন আমরা বের করবো যে প্রতি 100 টাকায় আমাদের কত টাকা ক্ষতি হলো, তাই না? মানে কত পার্সেন্ট ক্ষতি হলো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে আমরা প্রথমে লিখলাম, সুতরাং ক্ষতি পার্সেন্ট হলো, মানে শতকরা কত ক্ষতি হলো। দেখো আমরা কি করব, এই যে সূত্রটি নিচে লিখবো হচ্ছে ক্রয় মূল্য এবং উপরে লিখবো ক্ষতি, ঠিক আগের অঙ্কের মতোই, ঠিক আছে? তাহলে আমাদের ক্রয় মূল্য কত? আমরা কিনেছিলাম 15 টাকায়, আমরা কিন্তু এই ক্রয় মূল্যের জায়গায় লিখবো 15 এবং ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে 3 টাকা, এই ক্ষতির জায়গাতে লিখবো আমরা 3। এবং যেহেতু 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে সেটি বের করব, তাই না? যার কারণে এর সঙ্গে আমরা গুণ করে দেবো 100কে। আচ্ছা, এতটুকুর কাজ শেষ, এই লাইনের কাজ শেষ। এবারে আমরা
পরের লাইনে কী করবো, একটু সমান চিহ্ন দিলাম। এরপরে এই দেখো নিচে যেহেতু বলা হয়েছে ক্রয় মূল্য 15 টাকা, যখন আমরা নিচে লিখে দিলাম 15 টাকা, এবং আমাদের ক্ষতি হয়েছে কয় টাকা, 3 টাকা। দেখো এই ক্ষতির জায়গাতে আমরা লিখে দিলাম 3 টাকা। এরপরে এর সঙ্গে গুণ ছিল 100, আমরা গুণ 100কে একই রকমভাবে রেখে দিলাম। আমাদের এই লাইনের কাজও শেষ। এখন আমরা কি করব, কাটাকাটি করব, তাই না? আচ্ছা, এবার যদি কাটাকাটি করি, দেখো আগেও তোমাদের বলেছি এই যে 100 আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু উপরের সংখ্যা, তাই না? এর নিচে কিন্তু মনে মনে একটি 1 রয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি উপরে নিচে কাটাকাটি করি, দেখো 15 সঙ্গে কিন্তু 100কে আমরা কাটাকাটি করতে পারবো না, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা 3 দ্বারা কিন্তু 15কে কাটতে পারি। দেখো 3 দ্বারা যদি 15কে কাটি, 3 একে 3, আবার 3 দ্বারা যদি 15কে কাটি তাহলে হয় 5 15, অর্থাৎ 5 বার কিন্তু আমরা কাটতে পারি, তাই না? আমরা এখানে লিখতে পারি 5, 15কে কেটে দিয়ে আমরা লিখবো 5। অর্থাৎ দেখো আমরা উপরের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করব, নিচের সংখ্যাকে কিন্তু ঠিক একই সংখ্যা দ্বারাই ভাগ করব। হ্যাঁ, আচ্ছা 3 দ্বারা 3কে কাটলে হয় 3 একে 3, আমরা পাই হচ্ছে 1, এখানে লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। আবার 3 দ্বারা যদি 15কে কাটি তাহলে হয় 5 15, অর্থাৎ আমরা কিন্তু পাই 5। আচ্ছা, এবারে দেখো এখানে পাচ্ছি 5, উপরে কিন্তু রয়ে গেল 100। এখন এই 5 দ্বারা কিন্তু 100কে আমরা অবশ্যই কাটতে পারবো, তাই না? আমরা জানি 5 একে 5, 5 দ্বারা 5কে কাটলে হয় 1, এবং 5 দ্বারা যদি 100কে কাটি তাহলে হয় হচ্ছে, আমরা জানি 5 20 100, তাই না? তাহলে আমরা কিন্তু 20 বার কাটতে পারবো। 5 দ্বারা 100কে কাটতে আমরা কিন্তু পাবো হচ্ছে 20। আমরা এখানে 100কে কেটে দিয়ে লিখলাম 20। এখন নিচে কিন্তু আমরা পাচ্ছি 1, এবং এখানে তো আগেই 1 ছিল, তাই না? তাহলে যেহেতু নিচে 1 ছাড়া আর কিছুই নেই, তার মানে কিন্তু আমাদের কাটাকাটি করা শেষ। আমরা এবারে দেখবো উপরে কি রয়েছে। উপরে কিন্তু এখানে কিছু নেই, এই উপরে রয়েছে শুধুমাত্র 20। তাহলে এই 20টাই কিন্তু আমাদের উত্তর। দেখো আমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম উত্তর 20। নিচে যখন 1 থাকে এই 1কে কিন্তু আর কখনোই নিচে লিখতে হয় না, ঠিক আছে? শুধুমাত্র উপরের সংখ্যাটিকে লিখতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি 20, আমরা সমান দিয়ে লিখলাম হচ্ছে 20। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা কিন্তু বুঝতে পারি প্রতি 100 টাকায় 20 টাকা আমাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্ষতি হচ্ছে 20%। ঠিক আছে, আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত? এবারে বলা হয়েছে চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। আচ্ছা, আমাদের কিন্তু এই সমস্যাটি চিত্র অঙ্কন করে আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এই চিত্র অঙ্কন করা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ না, কারণ তোমাদের এই প্রশ্নগুলো যখন পরীক্ষাতে আসে তখন কিন্তু এই চিত্র অঙ্কনের বিষয়টি সাধারণত থাকে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটিকে কিভাবে করে সমাধান করতে পারি, আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে একজন বিক্রেতা সে কী করলো, কারখানা থেকে একটি মেশিন ক্রয় করলো, হ্যাঁ মানে কিনলো, এবং সেই মেশিনটি সে কী করলো 15% লাভে 55,200 টাকায় বিক্রয় করলেন। মানে সে যে টাকা দিয়ে কিনেছে তার চাইতে কী করলো 15% বেশি টাকায় কিন্তু সে বিক্রি করেছে, তাই না? 15% লাভে সে বিক্রি করেছে। আচ্ছা, তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে মেশিনটির ক্রয় মূল্য কত, অর্থাৎ সে মেশিনটি কত টাকা দিয়ে কিনেছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো এই যে 15% লাভে বলা হয়েছে, এটি দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে, এই পার্সেন্ট দ্বারা আমরা কি বুঝি, পার্সেন্ট দ্বারা কিন্তু আমরা বুঝি প্রতি 100 টাকায় সে কিন্তু 15 টাকা করে লাভ করেছে। হ্যাঁ, সে মোট কত টাকা দিয়ে বিক্রি করেছে 55,200 টাকা, তাই না? তাহলে এইখানে যতগুলো 100 টাকা রয়েছে এই 55,200-র মধ্যে প্রতি 100 টাকায় সে 15 টাকা করে লাভ করেছে, ঠিক আছে? এই জন্য বলা হয়েছে 15% লাভে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে বের করব যে 15% লাভে তার কত টাকা বিক্রয় মূল্য হয়। হ্যাঁ, মানে সে যদি প্রতি 100 টাকায় 15 টাকা করে লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য কত হয় সেটি কিন্তু আমাদের শুরুতে বের করতে হবে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার দিয়ে আমরা কি লিখতে পারি, আমরা 1 নাম্বার দিয়ে লিখব 15% লাভে 15% লাভে বিক্রয় মূল্য। হ্যাঁ, আমরা লিখলাম 15% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা, 15% মানে আমরা কি বুঝি, 15% মানে কিন্তু 100 টাকায় 15 টাকা, তাই না? এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে কিন্তু 100। তাহলে 15% মানে 100 টাকায় কিন্তু সে 15 টাকা লাভ করে। তাহলে আমরা এবারে কি করব, 100 টাকার সঙ্গে আমরা যোগ করব কাকে, যোগ করব হচ্ছে 15কে, যেহেতু 15% যার কারণে আমরা যোগ করব 15। তাহলে 100 এবং 15কে যোগ করলে কত হয়, মোট কিন্তু হয় 115 টাকা, তাই না? 115 টাকা। আচ্ছা, আমরা শেষে কিন্তু এখানেও লিখে দেব টাকা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা পেলাম হচ্ছে 15% লাভে বিক্রয় মূল্য
টাকা, তাই না? অর্থাৎ এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যদি সে 100 টাকা দিয়ে ক্রয় করে তাহলে সে বিক্রি করেছে কত টাকা দিয়ে? 115 টাকা দিয়ে, তাই না? তাহলে আমাদের দেখো প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে ক্রয় মূল্য কত, অর্থাৎ সে এই মেশিনটি কত টাকা দিয়ে ক্রয় করেছিল, মানে কিনেছিল, তাই না? আমরা জানি কথার অঙ্কের ক্ষেত্রে যেটি বের করতে হয় সেটিকে কিন্তু একদম শেষে গিয়ে লিখতে হয়। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, তার মানে আমরা কিন্তু এবারে ক্রয় মূল্যটাকে শেষে গিয়ে লিখব। তাহলে এই কথাটিকে আমরা এমনভাবে সাজাবো যেন ক্রয় মূল্যটা শেষে চলে যায়। দেখো কিভাবে সাজাতে পারি? আমরা যদি লিখি বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো ক্রয় মূল্যটা কিন্তু শেষে চলে গেল, তাই না? আমরা লিখলাম বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে এবার লিখবো হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 115 টাকা হলে 115 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা, তাই না? 100 টাকা। আচ্ছা দেখো আমাদের এই ক্রয় মূল্যটা কিন্তু শেষে চলে আসলো। আমরা লিখলাম বিক্রয় মূল্য যদি 115 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবারে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা? আমরা লিখলাম বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এবার আমরা কি করব? এই 100কে ভাগ করব 115 দ্বারা, তাই না? আমরা উপরে লিখব হচ্ছে 100 এবং নিচে লিখব হচ্ছে 115, শেষে টাকা রয়েছে আমরা লিখলাম টাকা। এরপরে আমরা কি করব? আমরা এবারে আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে বিক্রয় মূল্য কত টাকা, অর্থাৎ সে 15% লাভে যেহেতু বিক্রি করেছিল, কত টাকায় বিক্রি করেছিল? দেখো আমরা প্রশ্নে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 55,200 টাকায় কিন্তু সে মেশিনটি বিক্রি করেছিল, তাই না? তাহলে আমরা এবারে লিখব বিক্রয় মূল্য, সুতরাং আমরা একটি সুতরাং দেব, সুতরাং বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য, আচ্ছা বিক্রয় মূল্য যদি 55,200 টাকা হয়, ক্রয় মূল্য কি অবশ্যই এর চাইতে কিন্তু বেশি হবে, তাই না? এখন আমরা কি করব? দেখো এবারে আমরা এই যে উপরে 100 রয়েছে, এই উপরে 100কে একই রকমভাবে রেখে দেব এবং এই 100-র সঙ্গে কিন্তু আমরা এই 55,200কে গুণ করে দেবো, কারণ আমরা জানি এইখানে যে সংখ্যাটি থাকে এটিকে কিন্তু অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে এই 100-র সঙ্গে আমরা গুণ করে দেবো হচ্ছে 55,200 এবং নিচে ছিল 115, আমরা এই 115কে নিচে একই রকমভাবেই লিখে দেবো। আচ্ছা আমাদের এতটুকুর কাজ শেষ। এবার শেষে টাকা ছিল, আমরা কিন্তু টাকাটাকেও একই রকমভাবে রেখে দেবো, তাই না? আচ্ছা এখন আমরা এইখানে এসে কিন্তু কাটাকাটি করব, ঠিক আছে? দেখো তোমরা চাইলে কিন্তু এই 100-র সঙ্গে 115কেও কাটতে পারো, অথবা এই বড় সংখ্যাটির সঙ্গেও কিন্তু 115কে কাটতে পারো, তোমাদের সুবিধা মতো কিন্তু তোমরা উপরে এবং নিচে কাটলেই হবে, ঠিক আছে? আচ্ছা আমরা যদি 115 দ্বারা এই যে 55,200 এটিকে যদি আমরা ভাগ করি, মানে কাটাকাটি করি, তাহলে আমরা পাবো হচ্ছে 480, ঠিক আছে? আমি তোমাদেরকে কাটাকাটিটা করে দেখাচ্ছি না, তোমরা চাইলে আলাদা জায়গাতে কাটাকাটি করেও দেখতে পারো, ঠিক আছে? আমরা যখন এই 55,200কে 115 দ্বারা কাটবো তখন আমরা পাবো হচ্ছে 480, ঠিক আছে? এবং নিচে কিন্তু আর কিছুই পাবো না। হ্যাঁ, আচ্ছা এবারে আমরা দেখতে পাচ্ছি নিচে আর কিছুই নেই, হ্যাঁ, এবং উপরে রয়েছে 100 গুণ 480, নিচে যখন আর কিছুই থাকবে না বা 1 থাকবে, আমরা চাইলে এখানে কিন্তু 1 লিখতে পারি, আবার এই 1 না লিখলেও কোনো সমস্যা নেই। নিচে যখন আমরা 1 পাবো বা কিছুই পাবো না তখন কিন্তু এই উপরের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেব, ঠিক আছে? আচ্ছা এখন উপরে দেখো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে রয়েছে 100 এবং এখানে রয়েছে হচ্ছে 480। আমরা যদি এবারে 100-র সঙ্গে 480কে গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে, তোমরা আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারো, আমরা পাবো হচ্ছে 48,000, ঠিক আছে? 48,000 টাকা। আচ্ছা এই যে 48,000 টাকা আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি বিক্রয় মূল্য যদি 55,200 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 48,000 টাকা, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এটি হচ্ছে কি আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে লিখব 48,000 টাকা। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে একদম নিচে 1 নম্বরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন বিক্রেতা সে কী করলো? ক্রয় মূল্যের চাইতে 12% কমে, 12% কমে মানে কি? মানে তার কিন্তু 12% লস হলো, ক্ষতি হলো, তাই না? যে টাকা দিয়ে সে কিনেছিল তার চাইতে 12% কমে সে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো।
এখন আমাদের বলা হয়েছে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল, মানে সেই টেবিলটি কত টাকা দিয়ে কিনেছিল, তাই না? এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এই অঙ্কটি কিন্তু একদম হুবহু আগের অঙ্কটির মতোই, তাই না? কিন্তু আগের অঙ্কে লাভ হয়েছিল, এই অঙ্কে ক্ষতি হয়েছে, যেহেতু বলা হয়েছে 12% কমে। তাহলে 12% কমে এই কথাটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু বুঝতে পারি তার প্রতি 100 টাকায়, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে কিন্তু 100, তার মানে 12% মানে কি? প্রতি 100 টাকায় কিন্তু তার 12 টাকা করে লস হয়েছে, তাই না? মানে ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে 12% যদি তার লস হয়, তাহলে 12% লসে তার বিক্রয় মূল্য কত টাকা হয় সেটি আমরা শুরুতে বের করি। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বর দিয়ে কি লিখতে পারি? আমরা 1 নম্বর দিয়ে লিখতে পারি 12% কমে বা 12% ক্ষতিতে, আমরা যাই লিখি না কেন আমরা লিখলাম 12% কমে বিক্রয় মূল্য, যেহেতু 12% কমে সে বিক্রি করেছিল যার কারণে লিখলাম 12% কমে বিক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য কত টাকা? 12% মানে কি? 12% মানে হচ্ছে প্রতি 100 টাকায় 12 টাকা তার কি হয়েছে? লস হয়েছে, তাই না? মানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখলাম 12% কমে বিক্রয় মূল্য কত টাকা? আমরা কি করব? 100 টাকা থেকে কি করব? যেহেতু 12% তার মানে বিয়োগ করে দিব হচ্ছে 12কে, তাই না? যেহেতু কমে বলা হয়েছে, যদি এখানে লাভ হতো তাহলে আমরা জানি লাভ হলে কিন্তু যোগ করি আমরা, তাই না? বাড়ে। কিন্তু যখন লস হয় মানে ক্ষতি হয় তখন কিন্তু এটি কমে যায়, মানে বিয়োগ হয়ে যায়। এজন্য 100 থেকে আমরা 12কে বিয়োগ করে দিলাম এবং শেষে আমরা লিখে দিলাম টাকা। এখন দেখো, এই 100 থেকে যদি আমরা 12কে বিয়োগ করি তাহলে কত হয়? তাহলে থাকে কিন্তু আর 88, তাই না? আমরা এখানে লিখলাম 88 টাকা। তার মানে আমরা বুঝতে পারি 12% কমে তার বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। এবারে আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য কত, অর্থাৎ এই টেবিলটির ক্রয় মূল্য কত, সে কত টাকা দিয়ে কিনেছিল, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা জানি যেটি প্রশ্নে বের করতে হয় যেটি প্রশ্নে বের করতে বলা হয় সেটিকে আমরা একদম শেষে গিয়ে লিখি, তাই না? ক্রয় মূল্য যেহেতু বের করতে বলা হয়েছে তার মানে এমনভাবে আমরা এই কথাটিকে সাজাবো যেন ক্রয় মূল্যটা একদম শেষে চলে আসে। তাহলে এই কথাটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি? দেখো, আমরা এটিকে এইভাবে করে যদি লিখি যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই না? যদি সে 88 টাকায় বিক্রি করে তাহলে তার কিন্তু ক্রয় মূল্য ছিল 100 টাকা, কারণ সে 100 টাকা থেকে 12% কিন্তু লস করেছিল, তাই না? ক্ষতি করেছিল। তাহলে এই জন্য আমরা এইভাবে লিখলাম যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো, ক্রয় মূল্যটাকে কিন্তু তাহলে আমরা একদম শেষে নিয়ে গেলাম। আমরা লিখব হচ্ছে বিক্রয় মূল্য কত টাকা? 88 টাকা হলে ক্রয় মূল্য কত? আমরা জানি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাই না? আমরা লিখলাম 100 টাকা। আচ্ছা, আমরা লিখলাম বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবারে আমরা কি করব? এবারে কিন্তু আমরা নিচে লিখব ঠিক আগের অঙ্কের মতোই। দেখো, আমরা এবার লিখব বিক্রয় মূল্য 1 টাকা হলে, আমরা কিন্তু এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা 1 টাকার হিসাবটা বের করব, কারণ 1 টাকার হিসেব বের করলে আমরা কিন্তু সেইখান থেকে যে কোনো টাকার হিসাবই বের করতে পারবো, তাই না? আচ্ছা দেখো, আমরা লিখলাম বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 1 টাকা হলে কি ক্রয় মূল্য অনেক কমে যাবে, তাই না? যার কারণে আমরা এবারে কী করব? এই 100কে ভাগ করবো আমরা 88 দিয়ে। আমরা উপরে লিখবো হচ্ছে 100 এবং নিচে লিখবো হচ্ছে 88। শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দিব। এই লাইনের কাজ কিন্তু আমরা করে ফেললাম, তাই না? আমাদের এই লাইনের কাজ শেষ। এবার আমরা লিখবো নিচের লাইনে এসে লিখবো সুতরাং বিক্রয় মূল্য কত টাকা বলা হয়েছে? আমাদের দেখো, প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি আমাদের বলা হয়েছে সে বিক্রি করেছিল হচ্ছে 7040 টাকা দিয়ে। তাহলে আমরা এবার লিখবো সুতরাং বিক্রয় মূল্য যদি 7040 টাকা হয়, আমরা লিখলাম সুতরাং বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য, আচ্ছা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য যা হবে, বিক্রয় মূল্য যদি 7040 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কিন্তু ওর সঙ্গে 7040 গুণ বেশি হবে, তাই না? তার মানে এটির সঙ্গে কিন্তু আমরা এবারে 7040কে গুণ করে দেব। দেখো, এখানে উপরে রয়েছে 100, আমরা উপরে 100কে একই রকমভাবে রেখে দেবো এবং এই উপরের সংখ্যার সঙ্গেই কিন্তু আমরা এই 7040কে, মানে এইখানে যে সংখ্যাটি থাকবে এটিকে গুণ করব, তাই না? এই 100 সঙ্গে আমরা এবারে গুণ করে দিলাম 7040।
এবং নিচে ছিল কত, নিচে ছিল 88, আমরা নিচে 88কে কিন্তু একই রকমভাবেই রেখে দেবো। শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকেও একই রকমভাবে লিখে দেবো, তাই না? আমাদের এতটুকুর কাজও শেষ। এবারে যদি আমরা উপরে এবং নিচে কাটাকাটি করি, দেখো এই 100 সঙ্গেও চাইলে তোমরা 88কে কাটতে পারো এবং এই 7040-এর সঙ্গেও কিন্তু তোমরা চাইলে 88কে কাটতে পারো, ঠিক আছে? তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কিন্তু কাটতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি 88-র সঙ্গে এই 7040কে কাটাকাটি করি, অর্থাৎ 88 দ্বারা যদি 7040কে আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 80, ঠিক আছে? তোমরা চাইলে আলাদা জায়গাতেও কিন্তু ভাগ করে দেখতে পারো। আমরা পাবো হচ্ছে 80, আমরা উপরে লিখে দিলাম 80 এবং নিচে কিন্তু চাইলে আমরা 1 লিখলেও সমস্যা নেই এবং যদি নাও লিখতে চাই তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখো নিচে কিন্তু 1 পেয়েছি আমরা, তাই না? তার মানে কিন্তু আমাদের এখানে কাটাকাটি শেষ। এখন উপরে পাচ্ছি হচ্ছে 100 গুণ 80। এখন এই 100 সঙ্গে যদি আমরা 80কে গুণ করে দিই তাহলে কত হয়? 1 এবং 8কে গুণ করলে হয় 8 একে 8 এবং এখানে মোট শূন্য রয়েছে কতটি? 1টি 2টি 3টি। তাহলে 3টি শূন্য যদি আমরা এখানে লিখে দিই তাহলে কিন্তু হয়ে গেল 8000 টাকা, তাই না? তোমরা চাইলে আলাদা জায়গাতে এই গুণটিও যদি করো তাহলে দেখবে আমাদের উত্তর হবে 8000 টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি বিক্রয় মূল্য যদি 7040 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে 8000 টাকা। এটিই হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 8000 টাকা। আশা করি সকলেই তোমরা এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।